এ পর্যায়ে আমরা এসএসসি পরীক্ষার উচ্চতর গণিত বিষয়ের ঢাকা বোর্ড 2023-এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে 2^y+3 প্লাস 2^y+1 সমান 320 হলে y এর মান কত। তো এই সমীকরণটি আমরা সমাধান না করে অপশন চেক করে আমরা সহজে এই প্রশ্নের উত্তর বের করতে পারি। তো যদি আমরা y সমান 0 ধরি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2^0+3 প্লাস 2^0+1, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2³ প্লাস 2^1। 2³ এর মান হচ্ছে 8 আর 2^1 তার মান হচ্ছে 2, অর্থাৎ আমরা পাচ্ছি 10, যা 320 নয়, অর্থাৎ y এর মান 0 হতে পারে না। আবার y সমান 1 হলে আমরা লিখতে পারি 2^1+3 প্লাস 2^1+1, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2^4 প্লাস 2 উপর স্কোয়ার। 2^4 তার মান হচ্ছে 16 আর 2কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 4, 16 আর 4 যোগ করে আমরা পাচ্ছি 20, এটিও 320 নয়, অর্থাৎ y এর মান 1 হতে পারে না। y এর মান যদি আমাদের 4 হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2^4+3 প্লাস 2^4+1, অর্থাৎ আমরা লিখতে পারি 2^7 প্লাস 2^5 সমান আমরা লিখতে পারি 2^7 এর মান হচ্ছে 128 আর 2^5 এর মান হচ্ছে 32, 128 আর 32 যোগ করে হয় 160, অর্থাৎ এটিও 320 নয়, তো y এর মান 4ও হতে পারে না। তো লাস্টের অপশনটা আমরা একটু চেক করে দেখি, y সমান 5 হলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2^5+3 প্লাস 2^5+1, এখান থেকে আমরা লিখতে পারি 2^8 প্লাস 2^6। 2^8 এর মান হচ্ছে 256 আর 2^6 এর মান হচ্ছে 64, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 320, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের y এর মান হবে 5, অর্থাৎ আমাদের ঘ নং অপশনটি সঠিক। 2 নং প্রশ্নে আমরা দেখছি x প্লাস 3y+5 সমান 0 এবং mx প্লাস y প্লাস 6 সমান 0 রেখাদ্বয় পরস্পর লম্ব হলে m এর মান কত। তো আমরা জানি একটি রেখা y সমান m1x প্লাস c1 এবং আরেকটি রেখা y সমান m2x প্লাস c2 হলে রেখাদ্বয় যদি পরস্পর লম্ব হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি m1 গুণন m2 সমান -1, অর্থাৎ দুটি রেখা পরস্পর লম্ব হলে ঢালদ্বয়ের গুণফল হয় -1। তো আমরা রেখা দুটিকে y = mx প্লাস c এই আকারে সাজিয়ে নেই। তো প্রথম রেখা আমরা লিখতে পারি x প্লাস 3y প্লাস 5 = 0। yকে সমীকরণের এই পাশে রাখি এবং x আর 5কে সমীকরণের অপর পাশে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 3y সমান এই পাশে প্লাস x, এই পাশে গিয়ে হবে -x, এ পাশে +5, এ পাশে হবে -5। পুরো সমীকরণকে আমরা 3 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি y সমান -1/3 তার সাথে x -5/3। এক্ষেত্রে আমরা দেখছি x এর সাথে গুণ আকারে রয়েছে -1/3, এটি মূলত আমাদের প্রথম সমীকরণের ঢাল, অর্থাৎ আমরা লিখতে পারি m1 সমান -1/3। আবার দ্বিতীয় সমীকরণ আমরা লিখতে পারি mx প্লাস y প্লাস 6 সমান 0। এখানে আমরা yকে এই পাশে রাখি, বাকি দুইটা পদকে অপর পাশে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি y = -mx -6, এক্ষেত্রে x এর সাথে গুণ আকারে রয়েছে -m, অর্থাৎ এই সমীকরণের ঢাল m2 হলে m2 সমান আমরা লিখতে পারি -m। তো যেহেতু আমাদের বলা আছে রেখা দুটি পরস্পর লম্ব, সেক্ষেত্রে ঢালদ্বয়ের গুণফল হবে -1, অর্থাৎ m1 গুণন m2 সমান -1। আমরা একটু মান বসিয়ে দেই, m1 এর মান হচ্ছে -1/3, m2 এর মান হচ্ছে -m সমান -1। তো এখানকার মাইনাস আর এখানকার মাইনাস গুণ করে হবে প্লাস, তো এই পাশে আমাদের থেকে যাচ্ছে m/3 সমান -1। এই পাশে 3 ভাগ আছে, তো সমীকরণে উভয় পাশে 3 দ্বারা আমরা যদি গুণ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি m = -3, অর্থাৎ এক্ষেত্রে m এর মান হবে আমাদের -3। তো এই ক্ষেত্রে ক নং অপশনটি সঠিক।
3 নং প্রশ্নে আমাদের বলা আছে লগ √8 ভিত্তিক x সমান 2/3 হলে x এর মান কত। আমরা জানি লগ a ভিত্তিক x সমান n হলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n সমান x, অর্থাৎ লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি সেম থাকে, লগের আর্গুমেন্ট এবং মান এই দুটো পরস্পর স্থান বিনিময় করে, অর্থাৎ x আর n এই দুটো জায়গা বিনিময় করবে। তো এই রাশিকে আমরা লিখতে পারি লগ √8 ভিত্তিক x ইজ ইকুয়াল 2/3। এটিকে যদি সূচক আকারে নিয়ে যায় সেক্ষেত্রে আমরা লিখতে পারি √8 ভিত্তি হিসেবে আমাদের ঠিক থাকবে, এই পাশে পাওয়ার হিসেবে আসবে 2/3 আর অপর পাশে যাবে x। পরের লাইনে আমরা লিখতে পারি 8কে লিখতে পারি 2-র উপর 3, আর রুট থাকার কারণে আমাদের পাওয়ার হবে হাফ, পুরোটার ওপর পাওয়ার আছে আমাদের 2/3 সমান আমরা লিখতে পারি x। এক্ষেত্রে 8কে ভেঙে আমরা লিখছি 2-র উপর কিউব, আর রুটের কারণে আমরা পাওয়ার দিছি হাফ, আর পুরোটার উপর পাওয়ার ছিল আমাদের 2/3। পরের লাইন আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এই 3 আর এই হাফ এই দুটো গুণ হবে, তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3/2, পুরোটার উপর পাওয়ার আছে 2/3 সমান x। আবার এই পাওয়ারের সাথে এই পাওয়ার আমাদের গুণ হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3/2 গুণন 2/3 সমান x। এই 2 আর এই 2 কাটা, এই 3 আর এই 3 কাটা, অর্থাৎ এই পাশে আমাদের থেকে যাচ্ছে শুধু 2 আর এই পাশে থেকে যাচ্ছে x, অর্থাৎ x এর মান হবে 2। তো এই ক্ষেত্রে আমাদের ঘ নং অপশনটি সঠিক। 4 নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে 1 + y পুরোটার উপর পাওয়ার 15 এর বিস্তৃতিতে সপ্তম ও অষ্টম পদ দুইটি সমান হলে y এর মান কত। আমরা জানি x + y পুরোটার উপর পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস অনতম পদ t r+1 সমান n/r x টু দি পাওয়ার n-r y টু দি পাওয়ার r, অর্থাৎ x এর ক্ষেত্রে n-r লিখতে হয় আর y এর ক্ষেত্রে এই rটাই পাওয়ার হিসেবে আসে। আর একটা জিনিস আমরা খেয়াল রাখবো, যততম পদ r এর মান তার চেয়ে 1 কম হয়। যেহেতু আমাদের বলা হচ্ছে সপ্তম পদ, তো সেক্ষেত্রে r এর মান হবে 6, আমাদের বলা হচ্ছে অষ্টম পদ, তো r এর মান হবে আমাদের 7। আবার আমরা জানি n/r এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r সাথে ফ্যাক্টোরিয়াল n-r, এটিও আমাদের আরেকটি সূত্র। আমাদের বের করতে হবে সপ্তম পদ আর অষ্টম পদ, তো আমরা লিখি t7 এটি সমান আমরা লিখতে পারি 15c6। যেহেতু পদ সপ্তম সেক্ষেত্রে r এর মান হবে 6, এই পদের চেয়ে r এর মান 1 কম হবে। আর এক্ষেত্রে আমাদের x এর মান হচ্ছে 1, তো x যুক্ত পদটি লেখার দরকার নাই, আমরা শুধু y যুক্ত পদটি লিখব। তো এক্ষেত্রে r এর মানটি মূলত আমাদের y এর ওপর পাওয়ার হিসেবে যাবে, তো এক্ষেত্রে আমরা লিখব y টু দি পাওয়ার 6। আবার আমরা অষ্টম পদ বের করি t8 সমান 15c7 y টু দি পাওয়ার 7। আমাদের বলা হচ্ছে এই পদ দুটা পরস্পর সমান, তো আমরা লিখতে পারি 15c6 y টু দি পাওয়ার 6 সমান 15c7 y টু দি পাওয়ার 7। এখান থেকে আমরা লিখতে পারি 15c6 এটিকে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 15 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 15 - 6 ইন্টু y টু দি পাওয়ার 6 সমান ফ্যাক্টোরিয়াল 15 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 7 তার সাথে ফ্যাক্টোরিয়াল 15 - 7 সাথে গুণ হিসেবে থাকবে y টু দি পাওয়ার 7। তো এই পাশে ফ্যাক্টোরিয়াল 15 এই পাশে ফ্যাক্টোরিয়াল 15 কাটা, তো আমাদের এই পাশের y টু দি পাওয়ার 6 আর এই পাশে y টু দি পাওয়ার 7 কাটাকাটি করলে এই পাশে একটা y থেকে যাচ্ছে, আর এই পাশে এটা ভাগ আকারে আছে, এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 7 গুণন ফ্যাক্টোরিয়াল 8, 15 থেকে 7 বাদ দিলাম, সেক্ষেত্রে আমরা পেলাম 8 তার সাথে ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 6 গুণন 15 থেকে 6 বাদ দিলাম, সেক্ষেত্রে আমরা পেলাম 9 ফ্যাক্টোরিয়াল 9 সমান আমরা লিখতে পারি y। তো আমরা জানি ফ্যাক্টোরিয়াল 7 মানে হচ্ছে 7 গুণন ফ্যাক্টোরিয়াল 6, আর ফ্যাক্টোরিয়াল 8কে আমরা ঠিকঠাক রাখলাম, আর নিচে আমরা লিখলাম ফ্যাক্টোরিয়াল 6 ঠিকঠাক রাখলাম। এক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল 9কে আমরা লিখতে পারি 9 গুণন ফ্যাক্টোরিয়াল 8 সমান আমরা লিখতে পারি y। এই ফ্যাক্টোরিয়াল 8 এই ফ্যাক্টোরিয়াল 8 কাটা, ফ্যাক্টোরিয়াল 6 কাটা, অর্থাৎ আমরা লিখতে পারি y সমান 7 ডিভাইডেড বাই 9, এটি হবে আমাদের y এর মান। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের
খ নং অপশনটি সঠিক। আমরা একটু খেয়াল করি, এক্ষেত্রে আমাদের যে ফ্যাক্টোরিয়াল মান বড় সেটিকেই মূলত আমরা ভাঙবো। আর এক্ষেত্রে সূত্রটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল n সমান n ইন্টু n মাইনাস 1 তার সাথে ফ্যাক্টোরিয়াল। এই কারণে আমরা ফ্যাক্টোরিয়াল 9কে ভেঙে লিখছি 9 ইন্টু 9 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এটিকে আমরা লিখছি 9 গুণন ফ্যাক্টোরিয়াল 8। 5 নং প্রশ্নে আমাদের বলা আছে x মাইনাস 5y প্লাস 10 সমান 0 এবং 5x মাইনাস 2y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল কত। তো আমরা জানি কোনো রেখার ঢাল বের করার জন্য রেখাকে আমাদের y ইকুয়াল mx প্লাস c এই আকারে নিয়ে যেতে হয়, যেক্ষেত্রে m হচ্ছে রেখাটির ঢাল। তো প্রথম রেখার সমীকরণ আমরা লিখি x মাইনাস 5y প্লাস 10 ইজ ইকুয়াল 0। তো মাইনাস 5yকে আমরা অপর পাশে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি x প্লাস 10 ইজ ইকুয়াল 5y। তো যেহেতু এর সাথে আমাদের 5 গুণ আকারে রয়েছে, এই কারণে পুরো সমীকরণকে আমরা 5 দ্বারা ভাগ করি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 5 তার সাথে x প্লাস 10 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল y। এক্ষেত্রে আমরা দেখছি x এর সাথে গুণ আকারে রয়েছে 1/5, অর্থাৎ এই রেখার ঢাল যদি আমাদের m1 হয় তো m1 সমান হবে 1 ডিভাইডেড বাই 5। অনুরূপভাবে দ্বিতীয় রেখার সমীকরণ আমরা লিখে ফেলি 5x মাইনাস 2y প্লাস 12 ইজ ইকুয়াল 0। মাইনাস 2yকে আমরা অপর পাশে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 5x প্লাস 12 ইজ ইকুয়াল প্লাস 2y। পুরো সমীকরণকে আমরা 2 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 5 ডিভাইডেড বাই 2 তার সাথে x প্লাস 12 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল y। এক্ষেত্রে আমরা দেখছি x এর সাথে গুণ আকারে রয়েছে 5/2, এটি হবে আমাদের দ্বিতীয় সমীকরণের ঢাল। আমাদের বলা হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল কত। তো আমরা m1 এর সাথে m2 গুণ করব, তো আমরা লিখতে পারি m1 m2 সমান 1 ডিভাইডেড বাই 5 গুণন 5 ডিভাইডেড বাই 2। এই 5 আর এই 5 কাটাকাটি হলো, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের খ নং অপশনটি সঠিক। 6 নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে একটি ছক্কা নিক্ষেপ করলে 4 না ওঠার সম্ভাবনা কত। তো আমরা যদি একটি ছক্কা নিক্ষেপ করি, সেক্ষেত্রে আমাদের 1 2 3 4 5 6 এই 6টি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা আসবে। এক্ষেত্রে আমাদের 1 2 3 4 5 6 এগুলো এক একটি নমুনা বিন্দু। আমাদের বলা হচ্ছে 4 না ওঠার সম্ভাবনা। তো 4 না ওঠা কথাটার অর্থ আমাদের 1 উঠতে পারে, আমাদের উঠতে পারে 2, আমাদের উঠতে পারে 3, আমাদের উঠতে পারে 5, আমাদের উঠতে পারে 6। এক্ষেত্রে 4 না ওঠার অনুকূল ফলাফল হচ্ছে আমাদের 5টা, অর্থাৎ এক্ষেত্রে আমাদের 4 না ওঠার মোট অনুকূল ফলাফল হচ্ছে 5, আর এক্ষেত্রে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6টা, অর্থাৎ 1 2 3 4 5 6। তো নিচে আমাদের হবে 6। এটি হচ্ছে 4 না ওঠার সম্ভাবনা, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ঘ নং অপশনটি সঠিক। 7 নং প্রশ্নে আমরা দেখছি খুলনা শহরে জুন মাসে 15 দিন বৃষ্টি হয়েছে, অর্থাৎ বৃষ্টি হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 15। আর জুন মাস যেহেতু 30 দিনে, সেক্ষেত্রে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 30, অর্থাৎ জুন মাসের যে কোনো দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 15 নিচে 30 বা হাফ, কারণ 15 দ্বারা 30কে কাটাকাটি করলে আমরা পাচ্ছি হাফ। তো আমরা যদি বলি 1 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, সেটিও হবে হাফ। আমরা যদি বলি 2 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, সেটিও হবে হাফ। অনুরূপভাবে আমরা যদি বলি 10 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, সেটিও হবে হাফ, অর্থাৎ জুন মাসের যে কোনো দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। তো আমাদের এখানে বলা হচ্ছে 5 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, তো এটি হবে হাফ। এক্ষেত্রে আমাদের ঘ নং অপশনটি সঠিক। 8 নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক -1,2, বি বিন্দুর স্থানাঙ্ক 2,5 এবং সি বিন্দুর স্থানাঙ্ক 1,3 শীর্ষ বিশিষ্ট এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। আমরা জানি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ x1 x2 x3 x1 y1 y2 y3 y1। এক্ষেত্রে x1 y1 প্রথম বিন্দুর স্থানাঙ্ক, x2 y2 দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক, x3 y3 তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক। তো আমরা স্থানাঙ্কগুলো এখানে লিখে ফেলি। শুরুতে লিখব হাফ x1 y1 অর্থাৎ -1 আর নিচে 2, x2 y2 অর্থাৎ 2 আর 5, x3 y3 অর্থাৎ 1 3। আবার x1 y1 আবার লিখতে হবে, অর্থাৎ -1 আর 2। এরপর আমাদের কাজ হবে
এটার সাথে এটাকে গুণ, এটার সাথে এটাকে গুণ, এটার সাথে এটাকে গুণ, আর এই তিনটা গুণফল আমাদের যোগ করতে হবে। এরপর আমাদের এর সাথে এর গুণ করতে হবে, এর সাথে এর গুণ করতে হবে, এর সাথে এর গুণ করতে হবে, আর এই গুণগুলো আমাদের নেগেটিভ চিহ্ন বিশিষ্ট হবে। তো আমরা লিখে ফেলি, শুরুতে লিখলাম হাফ, -1 সাথে 5 গুণ করলে আমরা পাচ্ছি -5, 2 সাথে 3 গুণ করলে আমরা পাচ্ছি 6, 1 সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি 2, এরপর আমাদের 2 সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি -4, 5 এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি -5, 3 এর সাথে -1 গুণ করলে আমরা পাচ্ছি -3, এটি হয়ে যাবে +3। পরের লাইন আমরা যোগ বিয়োগ করি, আমরা লিখতে পারি হাফ, -5 আর -5 আমাদের হচ্ছে -10, আর -4 আমাদের হচ্ছে -14, 6 আর 2 হচ্ছে 8, 8 আর 3 যোগ করে আমরা পাচ্ছি 11, তো +11। তো এই ক্ষেত্রে আমরা নেগেটিভ মানটা অ্যাভয়েড করব, অর্থাৎ মাইনাস চিহ্নকে ইগনোর করব। তো এই ক্ষেত্রে 14 থেকে 11 বাদ দিলে আমাদের হচ্ছে 3, তো 3 এর সামনে চিহ্ন হচ্ছে মাইনাস, তো এটিকে আমরা প্লাস হিসেবে চিন্তা করব। আমরা লিখব হাফ মডুলাস -3, এইভাবে দিব, তাহলে এই ক্ষেত্রে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হাফ গুণন 3, অর্থাৎ আমরা পাচ্ছি 3 এর নিচে 2। এই ক্ষেত্রে আমাদের ঘ নং অপশনটি সঠিক। এরপর আমাদের বলা হচ্ছে নিচের তথ্যের আলোকে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। এক্ষেত্রে আমাদের একটা ধারা দেওয়া আছে, আমাদের বলা হচ্ছে ধারাটির অষ্টম পদ কত। আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের এই ধারাটির উপরে রয়েছে 1 আর নিচে রয়েছে 2, 4, 8, 16, অর্থাৎ এটি একটি গুণোত্তর ধারা। আর আমরা জানি গুণোত্তর ধারার nতম পদ a r⁻n−1, যেখানে এর হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। তো আমাদের এখানে প্রথম পদ হচ্ছে হাফ, অর্থাৎ এর মান হচ্ছে আমাদের এখানে হাফ, আর হচ্ছে দ্বিতীয় পদকে আমাদের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো আমরা লিখতে পারি -1/4 গুণন 2, কাটাকাটি করলে আমাদের নিচে থাকে 2, অর্থাৎ আমরা পাচ্ছি -1/2। তো আমরা অষ্টম পদ বের করি, এর মান আমরা লিখে ফেলি হাফ গুণন, আর এর মান হচ্ছে আমাদের -1/2, পুরোটার উপর পাওয়ার দিতে হবে। এনটা হচ্ছে অষ্টম পদ, তো এনের মান হচ্ছে 8 বিয়োগ 1। তো এখান থেকে আমরা লিখতে পারি হাফ গুণন -1/2 পুরোটার উপর পাওয়ার 7। পরের লাইন আমরা লিখতে পারি হাফ, আর এক্ষেত্রে -1 এর উপর পাওয়ার 7 দিলে আমাদের হয় -1, আর নিচে যদি আমরা 2 উপর পাওয়ার 7 দিই সেক্ষেত্রে আমরা পাচ্ছি 128, অর্থাৎ উপরে আমাদের দেখতে হচ্ছে -1 আর নিচে হচ্ছে 128কে 2 দ্বারা গুণ, অর্থাৎ 256। এক্ষেত্রে আমরা পাবো -1/256, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ক নং অপশনটি সঠিক। 10 নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে ধারাটির অসীমতক সমষ্টি কত। আমরা জানি অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে S ইনফিনিটি সমান a/1 - r। এখানে আমাদের a এর মান হচ্ছে হাফ আর r এর মান হচ্ছে আমাদের -হাফ। তো আমরা মানগুলো বসিয়ে ফেলি, আমরা এর স্থলে লিখি হাফ /1 - r এর স্থলে লিখি -হাফ। তো পরের লাইনে আমরা লিখতে পারি হাফ /1, এই মাইনাস আর এই মাইনাসে হবে প্লাস, আর এখানে লিখব হাফ। এক্ষেত্রে নিচে যেহেতু আমাদের 2 আছে, তো 2কে ভ্যানিশ করার জন্য আমরা ওপরেও 2 দ্বারা গুণ দেব, নিচেও 2 দ্বারা গুণ দেব, অর্থাৎ আমরা লিখতে পারি ওপরে 2 দ্বারা গুণ আর নিচেও আমরা 2 দ্বারা গুণ দিলাম। তো আমরা লিখতে পারি এই 2 আর এই 2 কাটা, তো উপরে থেকে যাচ্ছে 1, আর নিচে এই 2 এর সাথে যদি 1কে গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2, আর 2 এর সাথে যদি হাফকে গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1, অর্থাৎ উপরে আমাদের থাকে 1 আর নিচে আমাদের থাকে 3, অর্থাৎ অসীমতক সমষ্টি হবে 1/3। এক্ষেত্রে আমাদের খ নং অপশনটি সঠিক। 11 নং প্রশ্নে আমাদের দেয়া আছে -1 এর চেয়ে 1/x+1 বড় এবং তার চেয়ে 1 বড় হলে x এর ক্ষেত্রে কোনটি সঠিক। অর্থাৎ আমাদের একটা অসমতা দেওয়া আছে, এক্ষেত্রে আমাদের অসমতার মান নির্ণয় করতে বলা হচ্ছে। আমরা জানি কোনো অসমতায় বিপরীতকরণ করা হলে অথবা ঋণাত্মক চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করা হলে অসমতার দিক পরিবর্তন হয়। এক্ষেত্রে আমাদের দেয়া আছে -1 তার চেয়ে বড় 1/x+1, তার চেয়ে বড় 1। যেহেতু আমরা x এর মান নির্ণয় করব, এক্ষেত্রে x কে উপরে থাকতে হবে, অর্থাৎ আমাকে উল্টায় দিতে হবে, আর এই উল্টানোকেই বলে বিপরীতকরণ। আর আমরা যদি বিপরীতকরণ করি সেক্ষেত্রে এই -1কে বিপরীতকরণ করতে হবে, এটাকে বিপরীতকরণ করতে হবে, এটাকেও বিপরীতকরণ করতে হবে। এক্ষেত্রে অসমতার দিকগুলো পাল্টে যাবে, অর্থাৎ অসমতার দিক যে দিকে আছে দিকটা ঘুরে যাবে। তো সবগুলো পদকে আমরা বিপরীতকরণ করি, -1কে বিপরীতকরণ করলে দেখতে এমন হবে, -1/1 ছিল, এটিকে বিপরীতকরণ করলে 1/-1, অর্থাৎ দেখতে আমাদের -1ই থেকে যায়। তো
তো এই পাশে আমাদের হবে -1, দিকটা পাল্টে গেল। আর এটাকে বিপরীতকরণ করলে আমরা পাচ্ছি x + 1, আর এই পাশে বিপরীতকরণ করলে আমরা 1ই পাবো। তো আমরা যেহেতু x এর মান বের করব, তো x এর সাথে 1 থাকা যাবে না, আর এই 1 রয়েছে প্লাস আকারে, অর্থাৎ সবগুলো পদ থেকে আমরা 1 বাদ দেব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি -1 -1। এই -1টা আমরা লিখছি এখানে, আর এই 1 প্লাস আকারে যেহেতু রয়েছে এই কারণে আমরা সবগুলো পদ থেকে 1 বাদ দিচ্ছি। অসমতার দিক একই থাকবে, x + 1 তার সাথে -1, অসমতার দিক একই রাখলাম, 1 - 1। এক্ষেত্রে আমরা লিখতে পারি -2 > এই +1 আর -1 বাদ গেল, এখানে হলো x, আর এখানে আমরা পেলাম 0, অর্থাৎ x এর মানটা 0 চেয়ে বড় অথবা x এর মানটা -2 চেয়ে ছোট, অর্থাৎ দেখতে হবে x is greater than 0 অথবা x is less than -2। এক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি, x এর মান -2 চেয়ে ছোট অথবা x এর মান 0 চেয়ে বড়, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের গ নং অপশনটি সঠিক। 12 নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে কোসেক থিটা সমান -5/3 এবং কস থিটার মান গ্রেটার দ্যান 0। আমরা যদি কোয়াড্রেন্টগুলো একটু খেয়াল করি, এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। আমাদের বলা হচ্ছে কোসেক থিটা মানটা নেগেটিভ, আর কোসেক থিটা মান নেগেটিভ হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে, আর কস থিটার মান পজিটিভ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে। মাঝখানে যেহেতু আমাদের এবং লেখা আছে, এই কারণে আমাদের দুটা সত্যই মানতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে থিটার অবস্থান হবে ফোর্থ কোয়াড্রেন্টে। আর আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্টে এক্স এর মান 0-এর চেয়ে বড়, ওয়াই এর মান 0-এর চেয়ে ছোট এবং আর এর মান 0-এর চেয়ে বড়। আমরা জানি কোসেক থিটা সমান r/y সমান আমাদের দেয়া আছে -5/3। যেহেতু আর এর মান পজিটিভ, এই কারণে আর এর মান হবে 5, অর্থাৎ আর এর মান হবে 5 এবং ওয়াই এর মান হবে আমাদের -3। তো আমরা এক্স এর মান বের করে ফেলি, আমরা লিখতে পারি x² + y² = r²। এখানে আমরা মানগুলো বসাই, x² + y এর মান হচ্ছে -3, তাকে স্কোয়ার করলে আমরা পাই 9, আর এর মান হচ্ছে 5, তাকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 25, অর্থাৎ আমরা লিখতে পারি x² = 25 - 9। তো আমরা এই পাশে স্কোয়ার আছে, ওই পাশে দেওয়া হবে রুট, অর্থাৎ x সমান হবে +-√16। যেহেতু x এর মান 0-এর চেয়ে বড়, এই কারণে আমাদের নেগেটিভ মানটা নেব না, আমরা x এর মান নেব 4। তো আমরা x এর মান জানি, y এর মান জানি, r এর মান জানি। আমরা একটু অপশনগুলো দেখি। cos থিটার মান, তো আমরা জানি cos থিটা সমান x/r, মান বসাই, x এর মান হচ্ছে 4, r এর মান হচ্ছে আমাদের 5। তো এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে -3/4, তো এটি আমাদের ভুল। আমরা দেখি sec থিটার মান কত। sec থিটা সমান r/x, আর এর মান হচ্ছে আমাদের 5, x এর মান হচ্ছে আমাদের 4। তো এটি আমাদের ঠিক আছে, তো এটি সঠিক। 3 নম্বর অপশনটি আমরা দেখি cot স্কয়ার থিটার মান। তো আমরা লিখি cot স্কয়ার থিটা সমান x/y পুরোটার উপর স্কয়ার। তো x এর মান হচ্ছে আমাদের এখানে 4, y এর মান হচ্ছে আমাদের -3, তাকে যদি আমরা স্কয়ার করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 16, আর নিচে আমরা পাচ্ছি 9, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 3 নং অপশনটিও ভুল, অর্থাৎ এই ক্ষেত্রে কেবলমাত্র আমাদের 2 নং অপশনটি সঠিক। এক্ষেত্রে আমাদের অপশনে কোথাও শুধু 2 নেই, অর্থাৎ এই প্রশ্নটি আমাদের ভুল ছিল। 13 নং প্রশ্নে আমাদের দেয়া আছে sin a সমান হাফ। তো আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ, অর্থাৎ a সমান আমাদের হবে 30 ডিগ্রি। আবার দেওয়া আছে cos b সমান √3/2। আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, অর্থাৎ b কোণের মানও হবে আমাদের 30 ডিগ্রি। আমাদের বলা হচ্ছে tan a + b এর মান কত, অর্থাৎ tan 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, অর্থাৎ tan 60 ডিগ্রির মান কত। তো আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ঘ নং অপশনটি সঠিক। 14 নং প্রশ্নে আমাদের বলা আছে f(x) সমান log a ভিত্তিক x যখন এর মান 0 থেকে বড় 1 থেকে ছোট, সেক্ষেত্রে আমাদের ডোমেন কত। তো আমরা জানি যদি এমন থাকে যে f(x) সমান log a ভিত্তিক x, সেক্ষেত্রে এর মান দুই ধরনের ঘটনা ঘটতে পারে, যে হতে পারে এর মান 0 থেকে বড় 1 থেকে ছোট, সেক্ষেত্রে আমাদের ডোমেন হবে 0 থেকে ইনফিনিটি, আর আমাদের রেঞ্জ হবে -∞ থেকে +∞। আবার যদি এমন হয়
যে এর মান 1-এর চেয়ে বড়, সেক্ষেত্রেও আমাদের ডোমেন হবে 0 থেকে ইনফিনিটি এবং রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তো আমাদের মনে স্বভাবতই কোশ্চেন জাগে যে ভিত্তি যদি 1 হয় সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে। তো আমরা একটু দেখি, যদি এর মান 1 হয় সেক্ষেত্রে কী ঘটনা ঘটে। তো আমরা একটু লিখি 1 টু দি পাওয়ার ধরলাম y সমান, কিন্তু আমরা জানি 1, এটিকে যদি আমরা লগ আকারে উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ 1 ভিত্তিক 1 সমান y। তো আমরা একটু খেয়াল করে দেখি, y এর মান যদি 5 হয় সেক্ষেত্রে 1 টু দি পাওয়ার 5 তার মান হয় 1। y এর মান যদি 6 হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 টু দি পাওয়ার 6 তার মান হচ্ছে 1। আবার 7 হলেও আমরা লিখতে পারি 1, 8 হলেও লিখতে পারি 1, অর্থাৎ y এর মান যে কোনো সংখ্যায় হতে পারে। এই কারণে আমাদের লগের ভিত্তি 1 হতে পারে না। তো আমরা দেখছি লগের ভিত্তি কেবলমাত্র 0 থেকে 1 অথবা 1-এর চেয়ে বড় হয়। তো উভয় ক্ষেত্রেই ডোমেন হবে 0 থেকে ইনফিনিটি আর রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। আমাদের যেহেতু বলা হচ্ছে ডোমেন কত, তো এই ক্ষেত্রে ডোমেন হবে ক নং অপশনটি, অর্থাৎ 0 থেকে ইনফিনিটি। 15 নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে 3,4 বিন্দুগামী ও -3 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কোনটি। আমরা জানি x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ y y1 সমান m ইন্টু x x1। তো আমরা একটু মানগুলো বসিয়ে দিই। এক্ষেত্রে আমরা লিখব y y1-এর স্থলে লিখব আমরা 4। তো আমরা লিখি y -4 সমান m এর স্থলে লিখব -3, x x1-এর স্থলে আমরা লিখব 3। তো পরের লাইনে আমরা লিখতে পারি y -4 -3 দ্বারা x কে গুণ করলে আমরা লিখতে পারি -3x, -3 দ্বারা -3 কে গুণ করলে আমরা লিখতে পারি +9। তো এই ক্ষেত্রে আমরা একটু সাজিয়ে লিখি, যেহেতু আমরা দেখছি এই ক্ষেত্রে আমাদের অধিকাংশ ক্ষেত্রে এই পাশে 0 আছে, তো আমরা 0 আকারে সাজিয়ে নেই। সেক্ষেত্রে আমরা লিখতে পারি y -4 +3x -9 সমান 0। এই পাশে ছিল -3x, এটি হয়ে গেছে +3x, এই পাশে ছিল +9, এটি হয়ে গেছে -9। তো পরের লাইনে আমরা লিখতে পারি 3x + y -13 = 0। আমরা একটু খেয়াল করে দেখি, এক্ষেত্রে আমাদের 3x + y -13 সমান 0, অর্থাৎ গ নং অপশনটি সঠিক। 16 নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে AB এর ওপর CD এর লম্ব অভিক্ষেপ নিচের কোনটি। তো আমরা এখানে AB ড্র করে ফেলি, এটি হচ্ছে আমাদের A, এটি হচ্ছে আমাদের B, আর CDও ড্র করে ফেলি, এটা হচ্ছে আমাদের D, এটা হচ্ছে আমাদের C। তো আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যদি AB এর ওপর CDর লম্ব অভিক্ষেপ ড্র করতে চাই সেক্ষেত্রে D থেকে আমাদের AB এর ওপর একটা লম্ব আর্ট করতে হবে, অনুরূপভাবে C থেকেও আমাদের AB এর ওপর একটা লম্ব আর্ট করতে হবে। তো D থেকে যদি AB এর ওপর লম্ব আর্ট করি সেক্ষেত্রে আমরা D বিন্দুটাই পাবো, আর C থেকে যদি লম্ব আর্ট করি সেক্ষেত্রে আমাদের দেখতে হচ্ছে এমন, অর্থাৎ আমরা B বিন্দুটা পাচ্ছি। এক্ষেত্রে লম্ব দুইটার পাদবিন্দু যোগ করে দিলে যে অংশটুকু পাবো এটা হবে আমাদের অভিক্ষেপ, অর্থাৎ এক্ষেত্রে আমাদের CD এর অভিক্ষেপ হবে BD, অর্থাৎ এক্ষেত্রে আমাদের খ নং অপশনটি সঠিক। 17 নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে 1/3, 2/3, 9/11, 8/9 অনুক্রমটি সাধারণ পদ কোনটি। তো এই ক্ষেত্রে আমরা অপশন চেক করে দেখি। ক নং অপশনটি আমরা একটু দেখি, আমাদের দেয়া আছে n² / 2n² + 1। n এর মান যদি 1 হয় সেক্ষেত্রে আমরা কত পাই, আমরা উপরে পাবো 1, আর নিচে 1কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 1, 1কে 2 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 2, 2 এর সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 3, অর্থাৎ দেখতে হবে 1/3, কমা দিলাম। n এর মান যদি 2 হয় সেক্ষেত্রে উপরে আমরা পাচ্ছি 2কে স্কোয়ার করলে পাচ্ছি 4, আর নিচে আমরা পাচ্ছি 2কে স্কোয়ার করলে 4, 4কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 8 যোগ 1, অর্থাৎ আমরা পাচ্ছি 9। তো এটি আমাদের এখানে নাই, তো এটি হবে না। খ নং অপশনটি আমরা দেখি, আমাদের দেয়া আছে n² / n² + 2। n এর মান যদি 1 হয় সেক্ষেত্রে উপরে আমরা পাচ্ছি 1, আর নিচে 1কে স্কোয়ার করলে পাচ্ছি 1, তার সাথে 2 যোগ করলে আমরা পাচ্ছি 3, তো ঠিক আছে। n এর মান যদি 2 হয় সেক্ষেত্রে উপরে আমরা পাচ্ছি 4, আর নিচে আমরা পাচ্ছি 2কে স্কোয়ার করলে 4, তার সাথে 2 যোগ করলে 6, অর্থাৎ কাটাকাটি করলে আমরা পাচ্ছি 2 এর নিচে 3, এটিও আমাদের ঠিকঠাক আছে। n এর মান যদি 3 হয় সেক্ষেত্রে আমরা একটু দেখি, 3কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 9, আর নিচে 3কে স্কোয়ার করলে হচ্ছে 9, তার সাথে 2 যোগ করলে হয় 11,
অর্থাৎ 9 এর নিচে 11, এটিও ঠিক আছে। পরের পরটা আমরা দেখি, n এর মান যদি 4 হয়, 4কে স্কোয়ার করলে হয় 16, আর নিচে 4কে স্কোয়ার করলে হয় 16, তার সাথে 2 যোগ করলে হয় 18, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 8 আর নিচে পাচ্ছি 9, এটিও আমাদের ঠিকঠাক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের খ নং অপশনটি সঠিক। আপনি চাইলে গ এবং ঘ এই দুটি অপশনও চেক করে দেখতে পারেন, সেক্ষেত্রে এই অনুক্রমটি পাবেন না। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কেবলমাত্র খ নং অপশনটি সঠিক হবে। 18 নং প্রশ্নে আমাদের বলা আছে NCR সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r হলে এই নিচের কোনগুলো সঠিক। আমরা জানি ফ্যাক্টোরিয়াল 0 তার মান হচ্ছে 1, তো প্রথমে এটি আমাদের ভুল। দ্বিতীয় প্রশ্নটি দেখি, আমাদের দেয়া আছে 5c2, এই 5c2 এভাবে বলা যে কথা, 5c2 এভাবে লেখা একই কথা। এর অর্থ 5কে আমাদের ভাঙতে হবে 2 বার, অর্থাৎ 5কে আমরা অধক্রম আকারে ভাঙবো। প্রথমে লিখব 5, তারপরে লিখব 4, এভাবে লিখলাম 2 বার। আর নিচে যেহেতু আমাদের 2 আছে, এই কারণে আমরা লিখব 1 থেকে 2 পর্যন্ত, 1 গুণন 2। তো উপরে আমরা পাচ্ছি এই 2 দ্বারা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 2, অর্থাৎ আমরা পাচ্ছি 5 গুণন 2 সমান 10। তো এটি আমাদের সঠিক। আমাদের পরেরটা আছে 4c3, আমরা একটু এটার মান বের করি। আমরা লিখতে পারি 4কে ভাঙবো 3 বার, 4 3 2, আর নিচে আমরা 3কে ভাঙবো 1 থেকে 3 পর্যন্ত, তো 1 2 3, এই 2 কাটা, এই 3 কাটা, অর্থাৎ আমরা পাচ্ছি 4। আমাদের আছে 4c1, এর অর্থ 4কে আমাদের ভাঙতে হবে একবার, তো উপরে হবে 4 আর নিচে হবে 1, এর মানও হচ্ছে 4। তো এটিও আমাদের সঠিক। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 2 আর 3 অপশনটি সঠিক। তো আমরা লিখতে পারি এই ক্ষেত্রে আমাদের গ নং অপশনটি সঠিক। আমাদের বলা হচ্ছে 3টি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে নিচের কোন ঘটনাগুলো সঠিক। তো 3টা মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি, সেক্ষেত্রে আমাদের নমুনা বিন্দু হবে এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি 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 এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি টি টি। প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে 3টা হেড পাওয়ার সম্ভাবনা। আমরা দেখছি 3টা হেড পাওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 1টা, আর সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 8, অর্থাৎ সম্ভাবনা হবে 1 এর নিচে 8। তো প্রথম অপশনটি সঠিক। দ্বিতীয় প্রশ্নে আমাদের বলা হচ্ছে বড় জোর 2টা টি পাওয়ার সম্ভাবনা 3 এর নিচে 4। আমরা একটু খেয়াল করে দেখি এক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল কয়টা হয়। বড় জোর 2টা টি, অর্থাৎ এটিও সঠিক, এটিও সঠিক, এটিও সঠিক, এটিও, 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 অর্থাৎ এটা নেওয়া যাবে না। এখানে আছে 3টা টি, আমাদের বলছে সর্বোচ্চ তুমি 2টা টি নিতে পারবা, তো আমাদের এটি হবে না। তো এই ক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 7, আর সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 8, অর্থাৎ সম্ভাবনা হবে 7 এর নিচে 8। তো এটি হতে পারে না। আমাদের বলা হচ্ছে টি 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 একটি নমুনা বিন্দু। হ্যাঁ, এটি ঠিক আছে, এটি আমাদের একটি নমুনা বিন্দু। অনুরূপভাবে এইচ 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 টি, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা নমুনা বিন্দু। তো এই ক্ষেত্রে আমাদের 1 আর 3 অপশনটি সঠিক। তো এই ক্ষেত্রে আমরা বলবো খ নং অপশনটি আমাদের সঠিক। 20 নং প্রশ্নে আমাদের একটা ভগ্নাংশ দেয়া আছে, এবং এই ভগ্নাংশে আংশিক ভগ্নাংশ বের করে আমাদের এ আর বির মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো আংশিক ভগ্নাংশ রিলেটেড আমার আরও একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি প্রথমে দেখে নিতে পারেন। তো আমরা সেই প্রশ্নটির সমাধানে আমাদের দেয়া আছে 4x - 3 ডিভাইডেড বাই x - 2 x প্লাস 3। তো প্রথমে আমরা x - 2 সমান 0 ধরি, সেক্ষেত্রে আমরা x এর মান পাচ্ছি 2। তো এটা বাদে সব জায়গায় আমরা x এর মান 2 বসাবো। তো সেক্ষেত্রে আমরা লিখি 4 গুণন 2 - 3 ডিভাইডেড বাই x - 2 আমরা ঠিকঠাক রাখবো, আর এখানে আমরা x এর জায়গায় লিখবো 2 প্লাস 3, প্লাস চিহ্ন দেবো। আবার আমরা x প্লাস 3 সমান 0 ধরবো, সেক্ষেত্রে আমরা x এর মান পাচ্ছি -3। তো এটা বাদে বাকি সব জায়গায় আমরা x এর জায়গায় বসাবো -3। তো আমরা লিখতে পারি 4 গুণন -3 তার সাথে -3 ডিভাইডেড বাই -3 - 2 তার সাথে x প্লাস 3। তো পরের লাইনে আমরা লিখতে পারি 8 - 3 ডিভাইডেড বাই 2 আর 3 যোগ করে আমরা পাচ্ছি 5 তার সাথে x - 2 প্লাস এখানে আমরা পাচ্ছি -12 - 3 ডিভাইডেড বাই -3 আর -2 মিলে হচ্ছে -5 তার সাথে x প্লাস 3। পরের লাইন আমরা লিখতে পারি 8 থেকে 3 বাদ দিলে হয় 5। তো এই 5 আর এই 5 কাটাকাটি করলে উপরে আমাদের থেকে যায় 1, আর নিচে আমাদের থাকে x - 2। আর এখানে আমরা উপরে পাচ্ছি -15, -15কে -5 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 3, আর নিচে আমাদের থাকে x প্লাস 3।
তো আমরা দেখছি এক্স মাইনাস টুর ওপর আছে এ, অর্থাৎ এর মান হচ্ছে আমাদের 1, আর এক্স প্লাস থ্রির ওপর আছে বি, অর্থাৎ বির মান হচ্ছে আমাদের 3। আমাদের এখানে লেখা আছে এ কমা বি, অর্থাৎ 1,3। এক্ষেত্রে আমাদের ক নং অপশনটি সঠিক। 21 নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে 2x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 18 বহুপদীর একটি উৎপাদক x প্লাস 2 হলে b এর মান কত। আমরা জানি p অফ x বহুপদীর একটি উৎপাদক যদি x প্লাস a হয়, সেক্ষেত্রে p অফ মাইনাস a সমান 0 হবে, অর্থাৎ যেটা উৎপাদক হবে সেটা সমান আমরা 0 ধরে নেব এবং x এর মান বের করব, সেই x এর মান এখানে বসায় দিয়ে আমরা 0 পাবো। তো এক্ষেত্রে যেহেতু আমাদের বলা হচ্ছে x প্লাস 2 উৎপাদক, সেক্ষেত্রে p অফ মাইনাস 2 মান আমাদের 0 হতে হবে। তো এই পুরো রাশিটাকে আমরা p অফ x ধরে নিলাম। তো আমরা লিখি p অফ x সমান 2x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 18। অতএব p অফ মাইনাস 2 মান হবে 2 গুণন মাইনাস 2 ওপর কিউব প্লাস মাইনাস 2 ওপর স্কোয়ার প্লাস b গুণন মাইনাস 2 প্লাস 18। পরের লাইনে আমরা লিখতে পারি 2 গুণন মাইনাস 2কে কিউব করলে আমরা পাচ্ছি -8 প্লাস মাইনাস 2কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 4, মাইনাস 2 দ্বারা বিকে গুণ করলে আমরা পাচ্ছি -2b প্লাস 18। পরের লাইনে আমরা লিখতে পারি -8কে 2 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি -16 প্লাস 4 প্লাস 18 -2b। এখানে আমরা লিখতে পারি 18 আর 4 যোগ করে আমরা পাচ্ছি 22, অর্থাৎ আমরা লিখতে পারি -16 প্লাস 22 -2b। পরের লাইনে আমরা লিখতে পারি 22 থেকে 16 বাদ দিলে আমরা পাচ্ছি 6 -2b। শর্ত মতে এটার মান হতে হবে 0, অর্থাৎ 6 -2b সমান 0। -2bকে আমরা ওই পাশে পার করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 6 সমান 2b, দুই পাশে 2 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে লিখতে পারি 3 সমান b, অর্থাৎ বির মান আমরা পাচ্ছি 3। এক্ষেত্রে আমাদের গ নং অপশনটি সঠিক। 22 নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে এই রাশিটি সমমাত্রিক, চক্রক্রমিক, প্রতিসম এবং নিচের কোনটি সঠিক। আমরা একটু চেক করে দেখি। ফার্স্টে সমমাত্রিক চেক করে দেখি। তো আমরা রাশিটি লিখে ফেলি a বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা যদি এর সাথে যদি বি স্কোয়ারকে গুণ দিই, সেক্ষেত্রে পাচ্ছি এ বি স্কোয়ার, আর তার মাত্রা হচ্ছে 3। আবার যদি এর সাথে মাইনাস সি স্কোয়ারকে গুণ করি, তার মাত্রাও হচ্ছে আমাদের 3। বির সাথে সি স্কোয়ারকে গুণ করলে তার মাত্রাও 3, বির সাথে এ স্কোয়ারকে গুণ করলে তার মাত্রাও 3, অর্থাৎ এখানে যে কয়টা পদ আছে সবগুলো পদের মাত্রাই হচ্ছে 3। এই কারণে এই রাশিটি সমমাত্রিক, অর্থাৎ সবগুলো পদের মাত্রা সমান। আবার আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যদি এটাকে পি অফ এ বি সি ধরে নেই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা যদি চলক তিনটাকে পরস্পর স্থান বিনিময় করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি বি সি এ, অর্থাৎ এর স্থলে বসাবো বি, বির স্থলে বসাবো সি, সির স্থলে বসাবো এ, প্লাস বির স্থলে বসাবো সি, সির স্থলে বসাবো এ, এর স্থলে বসাবো বি, সির স্থলে বসাবো এ, এর স্থলে বসাবো বি, বির স্থলে বসাবো সি। আমরা একটু খেয়াল করে দেখি, এই রাশিটি দেখতে আমাদের এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই রাশির অনুরূপ, অর্থাৎ এটি আমাদের পি অফ এ বি সি এর অনুরূপ। অর্থাৎ চলক তিনটাকে স্থান বিনিময় করছি, তারপরেও রাশিটি আমাদের একই আছে, এই কারণে এটি চক্রক্রমিক। প্রতিসম হওয়ার জন্য যে কোনো দুটা চলক আমাদের স্থান বিনিময় করতে হবে, তারপর রাশিটি একই থাকতে হবে। তো আমরা এ আর বিকে স্থান বিনিময় করি, আমরা শুরুতে লিখলাম বি, তারপরে লিখলাম এ, সি যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ এ আর বিকে আমরা স্থান বিনিময় করব। সেক্ষেত্রে আমরা এর স্থলে বসাবো বি, বির স্থলে বসাবো এ। আমরা লিখতে পারি বি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বির স্থলে বসালাম এ, সি ঠিক থাকলো, এর স্থলে বসালাম বি প্লাস সি ঠিক থাকবে, এর স্থলে বসাবো বি, বির স্থলে বসাবো এ। তো আমরা একটু খেয়াল করে দেখি, এই রাশিটি দেখতে আমাদের
পি অফ এ বি সি এর মতো না, অর্থাৎ এটি প্রতিসম হতে পারে না, অর্থাৎ কেবলমাত্র সমমাত্রিক ও চক্রক্রমিক। এক্ষেত্রে আমাদের ক নং অপশনটি সঠিক। 23 নং প্রশ্নে আমাদের বলা আছে সমকোণী ত্রিভুজের মধ্যমা ত্রয় যথাক্রমে 6, 7 এবং 8 একক হলে অতিভুজের দৈর্ঘ্য কত? আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি সি এবং মধ্যমা তিনটা যদি যথাক্রমে ডি ই এফ হয়, সেক্ষেত্রে 3c² সমান 2d² প্লাস স্কোয়ার প্লাস f²। এটি আমাদের 3.1 অনুশীলনীতে রয়েছে, আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এই মানগুলো বসাই। 3c² সমান 2 ইন্টু ডির মান হচ্ছে 6, ইর মান হচ্ছে 7, এফের মান হচ্ছে 8, অর্থাৎ আমরা লিখতে পারি 6 এর উপর স্কোয়ার যোগ 7 এর উপর স্কোয়ার যোগ 8 এর উপর স্কোয়ার। পরের লাইনে আমরা লিখতে পারি 3c² সমান 2 গুণন এই তিনটা স্কোয়ার করে যোগ করলে আমরা পাচ্ছি 149। তারপরের লাইনে আমরা লিখতে পারি c² সমান 2 গুণন 149 ডিভাইডেড বাই 3, অর্থাৎ আমরা লিখতে পারি c² সমান 298 ডিভাইডেড বাই 3, অর্থাৎ c সমান হবে √298 ডিভাইডেড বাই 3। ক্যালকুলেটরের সাহায্যে এই মান আমরা পাচ্ছি 9.97, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের খ নং অপশনটি সঠিক। 24 নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে 5x + 4y = 9 সমীকরণের ঢাল কত? তো ঢাল নির্ণয়ের জন্য সমীকরণকে আমাদের y = mx + c এই আকারে নিয়ে যেতে হবে। তো আমরা এই সমীকরণকে এই আকারে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা সমীকরণটি তুলে নেই। 5x + 4y = 9, ওয়াইকে আমরা এই পাশে রাখি, তো আমরা লিখি 4y সমান -5x + 9। পুরো সমীকরণকে আমরা 4 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি y = -5 ডিভাইডেড বাই 4 তার সাথে x প্লাস 9 ডিভাইডেড বাই 4, অর্থাৎ এক্ষেত্রে x এর সাথে রয়েছে আমাদের -5/4, আর x এর সাথে যেটি থাকে সেটি মূলত আমাদের ঢাল, অর্থাৎ ঢাল হবে -5/4। এক্ষেত্রে আমাদের গ নং অপশনটি সঠিক। 25 নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 10 একক হলে ওই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? আমরা জানি নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেকের সমান। তো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ যদি n হয় এবং পরিবৃত্তের ব্যাসার্ধ যদি p হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি n সমান p ডিভাইডেড বাই 2, অর্থাৎ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিব্যাসার্ধের অর্ধেকের সমান। তো n এর মান আমাদের দেয়া আছে এখানে 10, তো আমরা এখানে লিখে ফেলি n এর মান হচ্ছে 10 সমান p ডিভাইডেড বাই 2, অর্থাৎ p এর মান হচ্ছে আমরা পাচ্ছি 20, অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধ হবে আমাদের 20 একক। তো আমাদের বলছে পরিবৃত্তের ক্ষেত্রফল কত? তো আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই r², এখানে r এর মান হচ্ছে 20, তো আমরা লিখতে পারি পাই গুণন 20 এর ওপর স্কোয়ার, অর্থাৎ আমরা পাচ্ছি 400 তার সাথে পাই। এক্ষেত্রে আমাদের ঘ নং অপশনটি সঠিক। আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে কোনো জিজ্ঞাসা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।